গতকাল বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার্স একটা বিজ্ঞপ্তি দিল যে বাংলাদেশের একাধিক রাষ্ট্রীয় স্থাপনায় হামলা হবার একটা সম্ভাবনা আছে। জঙ্গি হামলা বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, শাহবাগ চত্বর, সেনাবাহিনী হেডকোয়ার্টার, পুলিশ হেডকোয়ার্টার অর্থাৎ একাধিক রাষ্ট্রীয় স্থাপনাতে হামলা হতে পারে। এখানে ইনক্লুডেড আছে পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এছাড়াও আরো গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো আছে। সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিলের জন্য সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি সংশোধন বিল 2026 পাশ হয়েছে। 26 এপ্রিল জাতীয় সংসদে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রথমবারের মতো মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। পরম করুণাময় আল্লাহ পাকের নিকট হাজার হাজার শুকরিয়া জানাচ্ছি। আজকের এই দিনে মহান সংসদে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, যিনি মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি দর্শক, তাহলে জুলাই যোদ্ধাদের সাথে সবথেকে বড় গাদ্দারি করলো তারেক রহমান এবং জুলাই যোদ্ধার যে হ্যাঁ এবং না ভোটটি হয়েছিল সেটি বাস্তবায়ন করতে চায় না বাংলাদেশের এখন রানিং প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই যোদ্ধাদের সাথে অনেক বড় গাদ্দারি করলো তারেক রহমান, কারণ এই হ্যাঁ ভোটটি বাস্তবায়ন হবে না কোনোভাবেই এবং তিনি এটি কোনোভাবে বাস্তবায়ন হতে দিবে না। তাহলে কি বাংলাদেশে আরও একটি 5ই আগস্টের মতো ঘটনা ঘটতে চলেছে? আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। দর্শক, ভিডিওটি একটু স্কিপ না করে আগে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর নিউজটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ আলোচনাটি দেখে আসা যাক। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ প্রথমবারের মতো মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। পরম করুণাময় আল্লাহ পাকের নিকট হাজার হাজার শুকরিয়া জানাচ্ছি। আজকের এই দিনে মহান সংসদে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, যিনি মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে। আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের মা, আপসীন দেশনেত্রী, সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী, যিনি আজীবন নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে থেকেছেন, সেই মহান নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নেতা, বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা, যিনি বীরের বেশে বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা এবং আগামীর স্বপ্ন দেখার সাহস জুগিয়েছেন, যিনি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন। মাননীয় স্পিকার, আমি আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আমার টপিকস রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাব। আমি আপনার মাধ্যমে আজকে জুলাই যোদ্ধা, জুলাই সনদ এবং জুলাই যুদ্ধ নিয়ে কিছু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমি বলতে চাই জুলাই সনদ, বাংলাদেশের সকল রাজনৈতিক দল জাতির সম্মুখে জুলাই সনদে স্বাক্ষর করেছে, কিন্তু কোন রাজনৈতিক দল বা আমরা কেউ কিন্তু জুলাই নামে কোনো সংবিধানে স্বাক্ষর করি নাই। আমি বলতে চাই আমাদের বক্তৃতা পূর্বে যা ছিল নির্বাচনের পূর্বে, নির্বাচনের পরেও তা স্পষ্ট। জুলাই সনদ ঠিক আছে, এটা একটি ইম্পর্টেন্ট বিষয়। আমরা বাংলাদেশে দেখেন, আমরা জুলাই যুদ্ধে এই অনেকেই অংশগ্রহণ করেছি। আজকে যদি জুলাই সনদ নিয়ে কথা বলতে চাই, দেশের প্রচলিত আইন আছে, দেশের গঠনতন্ত্র আছে, সংবিধান আছে। পুলিশের হেডকোয়ার্টার্স একটা বিজ্ঞপ্তি দিল যে বাংলাদেশের একাধিক রাষ্ট্রীয় স্থাপনায় হামলা হবার একটা সম্ভাবনা আছে। জঙ্গি হামলা বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, শাহবাগ চত্বর, সেনাবাহিনী হেডকোয়ার্টার, পুলিশ হেডকোয়ার্টার অর্থাৎ একাধিক রাষ্ট্রীয় স্থাপনাতে হামলা হতে পারে। এখানে ইনক্লুডেড আছে পদ্মা সেতু, মেট্রো রেল,
এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এছাড়াও আরো গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো আছে, বিশেষ করে ঢাকায় জঙ্গি হামলা হতে পারে। এই মর্মে বাংলাদেশ পুলিশ সব ধরনের নিরাপত্তা জোরদার করবার জন্য সকল বাহিনীকে তারা আহ্বান জানিয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সবাইকে তারা সতর্ক থাকবার জন্য আহ্বান জানিয়েছে। আমার এই ভিডিওটা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে। আমি জানি বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি সকল বাহিনীর অনেকে আমার ভিডিও দেখেন, আমাকে অনেকে ইনবক্স করেন। আমি জানি আপনাদের সবার উদ্দেশ্যে কয়েকটা কথা। আপনারা যারা বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন, আপনারা তো স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। আপনারা তো অন্য কোনো গ্রহের নাগরিক না, আপনারা তো পাকিস্তানের নাগরিক না। আপনারা যে শ্বাস প্রশ্বাস নেন, আপনারা যে পানি পান করেন, আপনারা যে খাবার খান, যে মাটিতে অবস্থান করছেন, এটা কিন্তু বাংলাদেশের মাটি। এই শ্বাস প্রশ্বাস, খাবার, পানি সবকিছু বাংলাদেশ থেকে উৎপন্ন হয়, বাংলাদেশের ভূখণ্ড থেকে আপনারা এইগুলা গ্রহণ করেন। তাহলে বাংলাদেশের স্বার্থকে বাদ দিয়ে বাংলাদেশের স্থিতিশীলতার প্রশ্নে আপনারা কেন আপোস করেন? গতকাল বাংলাদেশ পুলিশ বিবৃতি দিল বাংলাদেশে জঙ্গি হামলার একটা সম্ভাবনা আছে। আজ গোয়েন্দা তথ্য পেলাম, টিটিপি তেহরিকে তালেবান, টিটিপির সাথে বাংলাদেশ বিমান বাহিনীর একাধিক সদস্যের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যে স্কোয়াড্রন লিডার সেনা হেফাজতে 10 জনকে রাখা হয়েছে, আর বাকি 11 জন পলাতক। বিভিন্ন মারফতে শুনতে পেলাম তারা দেশ থেকে অলরেডি চলে গেছে। এই যে বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, এই 3টা বাহিনীর একাধিক সদস্য পাকিস্তানপন্থী, আইএসআই পন্থী। তারা পাকিস্তানের স্বার্থ বাংলাদেশে রক্ষা করতে চায়। তারা পাকিস্তানপন্থী হয়ে সব ধরনের কর্মযজ্ঞ পরিচালনা করে। আমরা অনেক সময় দেখেছি, অনেক তথ্য আমাদের কাছে আছে, বাংলাদেশের যে ক্যান্টনমেন্ট গুলো আছে, বিশেষ করে যশোর, সিলেট এবং ঢাকা ক্যান্টনমেন্ট, এই 3টা ক্যান্টনমেন্টে আইএসআই এর গোপন অফিস আছে। মানে এই 3 ক্যান্টনমেন্টে থেকে আইএসআই তাদের কার্যক্রম পরিচালনা করে। মানে কেন ভাই? সেনাবাহিনীর যে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান, সে তো প্রো পাকিস্তানি, মানে তার মতাদর্শই পাকিস্তানপন্থী। সে পাকিস্তানের স্বার্থ কিভাবে রক্ষা করতে হয় সেটা করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে তো বাংলাদেশপন্থী অনেক অফিসার আছেন, মুক্তিযুদ্ধের পক্ষের অনেক অফিসার আছেন। হ্যাঁ, আমরা মানতেছি আপনাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। আমি সকল অফিসারদেরকে বলতে চাই, আপনারা তো বাংলাদেশে বাস করেন ভাই, বাংলাদেশেরটা খাচ্ছেন, বাংলাদেশেরটা পড়তেছেন, বাংলাদেশ সরকারের যে ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা দিয়ে দামি দামি গাড়ি ব্যবহার করতেছেন, দামি দামি বাংলো বাড়ি ব্যবহার করতেছেন, সুন্দরী সুন্দরী নারীকে বউ বানাচ্ছেন, সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করতেছেন। রাষ্ট্রের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে আপনারা সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেয়ে থাকেন। আপনাদের নিম্নাঙ্গের যে ওইটা চার জন্য যে ব্লেডের দরকার, ওই ব্লেডের টাকাটাও সরকার আপনাদেরকে দেয়। ভুল বললাম? আর স্পষ্ট ভাষায় বলবো, আপনাদের কাটার যে ব্লেড, ওইটার টাকাও সরকার আপনাদেরকে দেয়। আপনারা কি পাচ্ছেন না? আপনারা দুবেলা দুমুঠো ঠিক মতো খাইতে পারেন না? পারেন তো, অনেক ভালো খান। রাষ্ট্রের অন্যান্য নাগরিকদের থেকে, অন্যান্য শ্রেণী পেশার যারা চাকরিজীবী আছে তাদের থেকে আপনারা অনেক ভালো আছেন। আপনারা সচ্ছল, আপনাদেরকে সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, উন্নত মানের জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে। আপনাদের সন্তানদেরকে পড়াশোনা করানোর জন্য ক্যাডেট একাডেমি আছে, ক্যাডেট কলেজ আছে, যেগুলো শুধুমাত্র আপনাদের সন্তানরাই পড়াশোনা করতে পারে। সিভিলিয়ানদের সন্তানরা সেই সব জায়গায় পড়াশোনা করতে পারে না। এত সুযোগ সুবিধা, এত কিছু, আপনাদের বেতন, আপনাদের ভাতা, আপনাদের রেশন কি নাই? সবকিছু আছে। বাংলাদেশ বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনী, এই 3টা বাহিনীর যারা সন্ততি আছে, যারা পরিবার আছে, এরা রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করে। আপনাদের চিকিৎসা সেবার জন্য সিএমএইচ এর মতো হসপিটাল বাংলাদেশ নির্মাণ করা হয়েছে, সেখানে আপনারা সর্বোচ্চ সুযোগ সুবিধা পান। এশিয়ার সব থেকে পাওয়ারফুল কিংবা সব থেকে উন্নত মানের যদি কোনো হসপিটাল থেকে থাকে, এর মধ্যে সিএমএইচ 1 থেকে 10-এর মধ্যে আছে। আপনারা আর কি চান? বাংলাদেশের মানুষদেরকে বঞ্চিত করে বাংলাদেশের প্রত্যেকটা সরকার আপনাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়। তারপরেও কেন আপনাদেরকে পাকিস্তানের আদর্শ বাস্তবায়ন করতে হবে? কেন পাকিস্তানের স্বার্থ রক্ষা করতে হবে? কেন ভাই? মানে কারণটা কি? আমার এই প্রশ্নের উত্তরটা জানার খুব ইচ্ছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী যারা পাকিস্তানপন্থী, যারা পাকিস্তানের আদর্শ বাস্তবায়ন করতে চান, পাকিস্তানের স্বার্থ রক্ষা বাংলাদেশে বসে করতে চান, কারণটা কি? মানে কেন চান আপনারা? পাকিস্তান আপনাদেরকে কি দেয়? মানে কি দেয় আমাকে একটু বলবেন? আপনাদের মনের মধ্যে তো পাকিস্তান প্রেম কেন? রিজনটা কি? সবকিছু তো বাংলাদেশ দেয়। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কি আপনাদেরকে অতিরিক্ত অর্থ দেয়? দিতেই পারে, কিন্তু যেটার জন্য আপনারা পাকিস্তান থেকে অর্থ পান, অর্থাৎ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটা অংশ হবার কারণে, একজন সদস্য হবার কারণে, একজন অফিসার হবার কারণে, এর কারণে কিন্তু পাকিস্তান আপনাদেরকে সহায়তা দেয়। বাংলাদেশের কোন সিভিলিয়ান কিন্তু পাকিস্তান গোয়েন্দা সংস্থা অর্থ সহায়তা দেয় না, পয়সা দেয় না। যেই রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর অংশ হবার কারণে আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পান, বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করে, আপনারা তাদের স্বার্থ রক্ষার জন্য উঠে পড়ে লেগেছেন। বাংলাদেশ বিমান বাহিনীতে যে ঘটনা ঘটতেছে, 10 জন স্কোয়াড্রন লিডারকে গ্রেফতার করা হয়েছে, সেনাবাহিনী গ্রেফতার করেছে, 11 জন নিখোঁজ। এই যে টিটিপি তেহরিক তালেবান, এইটা অনেকে বলার চেষ্টা করছেন, অনেক গোয়েন্দা সংস্থাও বলার চেষ্টা করছে বাংলাদেশে আক্রমণ করবে। বাংলাদেশে কোথায় আক্রমণ করবে? কেন আক্রমণ করবে? বাংলাদেশে তো কোনো সংখ্যালঘু সম্প্রদায় কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে না। সনাতনী ভাইরা কি কোনো অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করেছে? পাহাড়িরা কি কোনো অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করেছে?
করেনি তো। তাহলে বাংলাদেশে হামলা করার উদ্দেশ্য কি? বাংলাদেশ তো হিন্দু অধ্যুষিত রাষ্ট্র না, বাংলাদেশে তো 91% মুসলিমের দেশ, কিংবা ধরেন 97% মুসলিমের দেশ। তাহলে বাংলাদেশে এই মৌলবাদী উগ্রবাদী জঙ্গিরা কেন হামলা করতে চায়? কেন বাংলাদেশের সংসদ ভবন তারা উড়িয়ে দিতে চায়? কেন বাংলাদেশের সেনা দপ্তর উড়িয়ে দিতে চায়? পুলিশের হেডকোয়ার্টার্স উড়িয়ে দিতে চায়? নৌবাহিনীর সদর দপ্তর উড়িয়ে দিতে চায়? কেন? এই প্রশ্নটা কি আপনাদের মনের মধ্যে একবার কাজ করে না? আমি আপনাদেরকে বলতেছি, এগুলা কিছুই না। তেহরিকে তালেবানের সাথে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যতগুলো সদস্য সম্পৃক্ত আছে, এদের লক্ষ্য একটাই, গাজওয়াতুল হিন্দ। এরা বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে ভারতে হামলা করতে চায়। এরা ভারতের 7 সিস্টার্স উত্তপ্ত করতে চায়। এরা ভারতের সীমান্তবর্তী অঞ্চলকে উত্তপ্ত করতে চায়। যারা বলছেন, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, তেহরিকে তালেবানের সাথে যারা সম্পৃক্ত আছে তারা সবাই সম্মিলিতভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে হামলা করতে চায়। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ ভুল ধারণা। বাংলাদেশে কোনো হামলা টামলা হবে না, হলেও সেটা ব্যাপক আকারে হবে না, হলেও সেটা সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হবে, যাতে করে ভারত আতঙ্কিত হয়। দ্যাটস ইট। আপনারা কি জানেন বাংলাদেশের অসংখ্য সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, সীমান্তবর্তী জেলাগুলোতে লস্করি তাইয়্যেবার ট্রেনিং ক্যাম্প আছে, জঙ্গিরা সেখানে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। বাংলাদেশে যে জামায়াত ইসলামীর কাছে এই মুহূর্তে পাকিস্তান থেকে আমদানিকৃত অত্যাধুনিক 47 রাইফেল আছে, অসংখ্য, অগণিত, অজস্র। এবং বাংলাদেশ পুলিশের থেকে যে লুট করা অস্ত্রগুলো আছে, এগুলো এখন পর্যন্ত এই সরকার, অর্থাৎ তারেক রহমানের নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে উদ্ধার করতে পারেনি। এটা উদ্ধার করার জন্য তারা কোনো প্রকার চেষ্টাই করেনি। উদ্ধার করতে পারেনি এটা বললে ভুল হবে, তারা কোনো চেষ্টা করেনি। জি, এটাই সত্যি কথা। বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশে মৌলবাদীদের আস্ফালন বেড়ে যায়, উগ্রবাদীদের আস্ফালন বেড়ে যায়, চরমপন্থীদের আস্ফালন বেড়ে যায়, আতঙ্কবাদীদের আস্ফালন বেড়ে যায়। কেন? কারণ বিএনপি এদেরকে পেলে পুষে বড় করে, বিএনপি এদেরকে পৃষ্ঠপোষকতা